কমিক্স তো কবিতার মতোই, কোনো সংজ্ঞা কমিক্সের সর্বজন গ্রাহ্য, তাহলে তো আমার বলতে হবে যে প্রথম গুহা চিত্রগুলো, হ্যাঁ অবশ্যই কমিক্স। কারণ ছবি যখন ফিরে এলো ম্যাক্সিমাম তখন ছাপানো হতো সংবাদপত্র, দৈনিক সংবাদপত্র শুরু হয়ে গেল, সেখানে ছবি এন্ট্রি নিল কার্টুনের ফর্মে। কার্টুন কথাটা কোনটা হচ্ছে, কার্টুন হচ্ছে ক্যারিকেচার, লাতিন ইংরেজিতে ক্যারিকেচার, যেটা যে অধিক বিকৃতিতে পূর্ণ। এটা চেহারাটাই হচ্ছে অধিক বিকৃতি, কারোর কোনো একটা শারীরিক অসঙ্গতি আছে, কারোর কানটা একটু বড়, ওটাকে আরো অনেক বড় করিয়ে দেওয়া হলো, কারোর নখটা একটু লম্বা, নাকটা টেনে আরো লম্বা করে দিল। এইটা করে একটা মজার এফেক্ট আনল, হাইলাইটস করা হচ্ছে অসঙ্গতিকে। এবং এদের চরিত্র হতো সমাজের বিভিন্ন অসঙ্গতি, অন্যায়, দুর্নীতি, এদের এগেনস্টে নায়কগুলি কথা বলতো, মানে কোন কার্টুন চরিত্র। শুধুটা বলছি কারণ টিনটিন বেসিক্যালি প্রোপাগান্ডা কমিক্স। এই মুহূর্তে স্টুডিওতে যিনি আমার সামনে বসে রয়েছেন তিনি শ্রী অলোক দাশগুপ্ত, ত্রিপুরার একজন বিখ্যাত কমিক্স আর্টিস্ট। তার পাশাপাশি তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন বিভাগীয় প্রধান। মূলত কবিতা লেখার মধ্য দিয়ে ওনার আত্মপ্রকাশ। 1990 সনে বিশ্ববঙ্গ কবিতা সম্মেলনে উনি অংশগ্রহণ করেন। তার পাশাপাশি 1993 সনে সৃজন ম্যাগাজিনে একজন কমিক্স আর্টিস্ট হিসেবে উনার আত্মপ্রকাশ হয় এবং তারপর বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা কার্টুন ছাপাতে শুরু করে। তার প্রধান সৃষ্ট চরিত্র সেনাপতি রায় কাচাগ আমরা যারা কার্টুন ভালোবাসি তাদের সবার মনে একটা দারুণ জায়গা করে নিয়েছে। তো চলুন আজকের পডকাস্টটি শুনুন এবং উপভোগ করুন। তবে আজকের পডকাস্টে ঢোকার আগে রয়েছে আপনাদের জন্য একটি দারুণ সুখবর। আজকের পডকাস্টের পরে আপনাদের জন্য রয়েছে একটি কুইজের প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশনে। আমরা সেখান থেকে বেছে নেব 3 জন সঠিক উত্তরদাতাকে এবং নাদ্দা কসমিক সাউন্ডের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেব উপহার সামগ্রী। তাই অবশ্যই পডকাস্টে মনোযোগ দিয়ে দেখবেন এবং কুইজে পার্টিসিপেট করবেন। তো অলোকদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। নাদ্দা কসমিক সাউন্ডের এই স্টুডিওতে বসে আপনার কেমন লাগছে? নমস্কার। দারুণ লাগছে। প্রথমে যখন আপনার সঙ্গে কথা বলতাম, মানে আমি যদি একটু ব্যাংকিং সেক্টরটাতে যাই, যেহেতু আপনার সঙ্গে আমার পরিচয় কিন্তু প্রথম ব্যাংকিং সেক্টর থেকে, এবং আমার মনে আছে আমি আপনাকে ফেসবুকে যখন খুঁজে পাই আপনার লেখা নিয়মিত পড়তাম, পড়ে মাঝে মাঝে খুব মুচকি মুচকি হাসতাম, আবার কখনো কখনো মানে বুক ফেটে পেট ফেটে হাসি আসতো, হা হা করে শব্দ করেও হেসেছি, এমনও দিন গেছে। তো আপনার যে বইটা আমি প্রথম ওই সেই অলৌকিক রাতে 2016 সালে যেটা বেরিয়েছিল সেটা নেওয়ার জন্য আমি বইমেলায় গিয়েছিলাম, এবং বইমেলাতে একটা বিশাল বড় পরিসরে আপনি বসেছিলেন, আপনাকে ঘিরে আরো অনেক প্রচুর লোকজন দাঁড়িয়েছিল। এবার যেহেতু আমার স্বভাবটা একটু মুখ চোরা টাইপের ছিল, আমি ভেবেছিলাম যে এখানে আমি রাইটারের একটা অটোগ্রাফ নেব, সেটা আমার নেওয়া হয়ে ওঠেনি। সেই জায়গা থেকে আপনার সঙ্গে আমার পরিচয়, আপনার কমিক্স আমি নিয়মিত দেখি, আপনার লেখা আমি মানে পড়ি নিয়মিত। এই যে আপনার যে কমিক্সের জার্নিটা, ব্যাংকিং সেক্টরের বাইরে বেরিয়ে একটা কমিক্সের জার্নি, এই প্রশ্নটা আজকে আমি করার দুঃসাহস করছি এই কারণে, আমি যখনই কোথাও যাই কেউ আমাকে সবসময় জিজ্ঞেস করে যে তুমি ব্যাংক সামলে এত কিছু কিভাবে করছো, কখনো কাগজ ঘর করছো, কখনো গিনিজ রেকর্ড করছো, কখনো পডকাস্ট করছো, কিভাবে করছো। আজকে আমি এই সুযোগটা পেলাম, একটু যদি বলেন আমাদেরকে। হ্যাঁ, আমাকে আসলে এই প্রশ্নটা করার সুযোগটা কাউকে দিইনি আমি বলতে গেলে। কারণ উইন্ডোজ সিস্টেম যেরকম একটা জানলা খুলে একটা জানলা বন্ধ, সারা জীবনই আমার ব্যাংকের আমার পাশে যারা বসতো 90% সহকর্মী জানতেন না আমি লেখালেখি করি বা ছবি আঁকি। সেই জিনিসটা আমি অনেকটা মুক্ত পরিসরে কাজ করতে পেরেছিলাম। আর ব্যাংকের চাকরি তো অবশ্যই আমাকে নিরাপত্তা দিয়েছে, আর্থিক নিরাপত্তাটা দেওয়াতে আমার বিভিন্ন দিকে অন্যদিকে মাথা ঘামাতে হয়নি, যে মানে একজন পেশাদার আর্টিস্ট যেরকম হাতের চিন্তাটা করতে হয়, ব্যাংকের হ্যাঁ যে নিরাপদ চাকরিটা থাকাতে আমার মনে হয় আমি আরো খোলামেলাভাবে কাজ করতে পেরেছি। এখন কাজ কিভাবে করেছি, কাজ করতে বেসিক্যালি আমার সবচেয়ে প্রথম যে মানে কমিক্সটা বেরোয় সেনাপতি রায় কাচাগ, ব্যাংকিং সেক্টরের মধ্যে সবচেয়ে ব্যস্ত। কারণ আমাদের কামানচমনি ব্রাঞ্চ, যেটা কলকাতায় যেটাকে বলতে পারি বড়বাজার, দিল্লিতে কনট প্লেস, ত্রিপুরাতে কামানচমনি ব্যস্ততম। এবং আরো মজার ব্যাপার হচ্ছে সেটা ছিল এই 1টা থেকে, হ্যাঁ ইভিনিং ব্রাঞ্চ বলা হতো, 1টা থেকে 8টা পর্যন্ত। সেইটা কিছু সুবিধা হয়েছিল। আমি কখনোই খুব একটা, আমি যখন খেলাধুলা করতাম সকালে উঠতাম সিজনের সময়, আমি লেট রাইজার এমনিতে, ফলে এটা আমাদের একটা আশীর্বাদ হলো। আমরা 8টা পর্যন্ত অফিস ছিল, যে আপনি নিজেও জানেন যে যেদিন অফিসের সময় কোনো ব্যাংকার বোধ হয় সঙ্গে সঙ্গে সেই সময় যেতে পারে না, বাড়ি ফিরতে ফিরতে 9টা, 9:30, 10টা বেজে যেত, বিকালে 4টা 10টার সময় খেতাম অফিসিয়ালি স্ত্রীর সঙ্গে। তারপর বাড়ির অন্যদের খাওয়া দাওয়ার জন্য আমি ছেড়ে দিতাম যে তোমরা খেয়ে নাও,
কারণ ডাইনিং টেবিলটার মধ্যে কাজ করতে সুবিধা হতো। আমার যে এমনি টেবিলটা অনেক ছোট, ডাইনিং টেবিলটা বড় ছিল, আচ্ছা আচ্ছা সেইখানের মধ্যে আমি বসে কাজ করতাম 1:30 থেকে 2টো পর্যন্ত রোজ। আচ্ছা ফলে এগিয়ে গিয়েছিল কাজটার সুবিধা অনুযায়ী। তাছাড়া ব্যাংকের আমার যে দ্বিতীয় বইটা, যেটা তুমি নাম বললে, আমি তুমি করেই বলছি, হ্যাঁ একদম একদম যে অলৌকিক রাতে, এটা চা বাগানের প্রেক্ষাপটে। সেই সময় আমি ত্রিপুরাতে টি ইন্সপেক্টর ছিল, ব্যাংকের যে টি গার্ডেন ইন্সপেক্টর ছিলাম। আচ্ছা আচ্ছা ফলে চা বাগানগুলো খুব কাছ থেকে আমি দেখতে পেয়েছি, ওদের জীবনযাত্রা, বিশেষ করে যে রাতের বেলাটা। আচ্ছা সেখান থেকে আমারই আরেক সহকর্মী ছিলেন ব্যাংকেরই সৌরভ শাহ, চিফ ম্যানেজার। রাত্রে আমরা দুজন থাকতে থাকতে গল্প করতে করতে এই গল্পের একটা আভাসটা ওনার মাথায় আসে প্রথম। আচ্ছা যে অলকটা যদি এরকম হতো, কোনো ম্যানেজারের মিসেস মারা গেছেন, আত্মাটা অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, সেখান থেকে এইটুকুই আমরা হাসি ঠাট্টা করছিলাম, সেখান থেকে গল্পটা হয়ে গেল। আর লাস্ট যেটা হলো, ফেরাটা বেসিক্যালি কোভিডের সময়। আপনারা তোমরা জানো যে কোভিডের সময় ব্যাংক একদিনও বন্ধ থাকেনি, না প্রচুর সহকর্মী আমার মারা গেছে। আমি সেই সময় কলকাতাতে আমাদের ইউনাইটেড ব্যাংকের যে হেড অফিস ছিল, সেটাতে কাজ করতাম। ধর্মতলা না, ওই ডালহৌসিতে, এই রাজভবনের পাশের বাড়িটা। আচ্ছা আচ্ছা সেখান থেকে আমার 9তলায় ছিল অফিসটা। আমরা প্রায় সময় দেখতাম আসা যাওয়ার পথে কিংবা অফিস থেকে যে প্রচুর পরিযায়ী শ্রমিক, যেটা আমরা বলি, ওরা ফ্যামিলি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমার মনে হয়েছিল এইরকম ঘটনা আমাদের কোনোদিন শুনিও নি। আস্ত একটা রোগে পুরো শহর মহানগর স্তব্ধ হয়ে যাবে, আমার মনে হয়েছিল আমাদের একটা লিখে রাখা উচিত বা ডকুমেন্টেশন করা উচিত। সেটার থেকে ফেরার আপাতত এইটুকু। আমরা আস্তে আস্তে মানে আরো কথা প্রসঙ্গে এগিয়ে যাব, কিন্তু তার আগে আমি একটু কমিক্সের হিস্ট্রিটা বা কার্টুনের হিস্ট্রিটা সম্পর্কে যদি একটু জানতে চাই, যে শুরুটা কখন কিভাবে হয়েছিল, সেটা যদি একটু আমাদেরকে বলেন। দেখো, কমিক্স তো কবিতার মতোই, কোনো সংজ্ঞা কমিক্সের সর্বজন গ্রাহ্য এখনো পর্যন্ত কিছু নেই। যদি আমি বলি যে পরপর ফ্রেম বা প্যানেলের মাধ্যমে, আমরা প্যানেল বলি, ফ্রেম বলতে পারো, যে ব্লগ বলতে পারো, এটার মাধ্যমে যদি একটা ঘটনাকে বলা যায়, তাহলে তো আমার বলতে হবে যে প্রথম গুহা চিত্রগুলো, হ্যাঁ অবশ্যই কমিক্স। কারণ পর ছবির মাধ্যমে তাতে আমাদের যে পূর্বপুরুষদের জীবনযাত্রা, শিকার, উৎসব, পোষা, মানে পশু পাখি পর্যন্ত কি পুষেছে দেখা যাচ্ছে, শিকারে যাচ্ছে, সঙ্গে একটা কুকুর যাচ্ছে। তার মানে ওই সময় আকারে সবগুলো ছবি, তখনও তো ভাষাই ঠিকভাবে সৃষ্টি হয়নি, লিপি হয়নি, বর্ণ হয়নি। সেই ছবিগুলো কিন্তু ছিল মোটামুটি 32 থেকে 40,000 বছর আগে। আচ্ছা, সেটা একটা পূর্বপুরুষ, কমিক্স কখনোই না, কিন্তু কমিক্সের একটা ধারণা আসছে। তারপরে ছবির মাধ্যমে গল্প বলার ব্যাপার আমরা দেখেছি, চিত্র ভাষা আছে, হিয়েরোগ্লিফিক্স মিশরের। আমাদের গুহাচিত্র কিন্তু আমাদের এমপি থেকে 45 কিলোমিটার দূরে ভীমভেটকার মধ্যে গুহাচিত্র আছে, মানে বেশ পুরনো, 10 থেকে 40,000 বছর বলা হচ্ছে। সেখানেও অনেক জীবনযাত্রার ব্যাপারগুলো ফুটে আছে। হিয়েরোগ্লিফিক্সে পরিষ্কার চিত্র ভাষা, এটা ছবির মাধ্যমে দিয়ে দিল। সমস্যা হলো যে ফিনিশীয়রা যখন লিপি আবিষ্কার করলো, বর্ণ, সেই সময় ছবিটা ব্রাত্য হয়ে গেল। তারপরে ধীরে ধীরে ট্রেপেস্টি, বার্ডশিট যখন এলো, মিমোগ্রাফ যন্ত্র যখন আবিষ্কার হলো, আধুনিক প্রিন্টিং টেকনোলজি আরম্ভ হলো, ছবি আবার ফিরে এলো। ছবি যখন ফিরে এলো, ম্যাক্সিমাম তখন ছাপানো হতো সংবাদপত্র, দৈনিক সংবাদপত্র শুরু হয়ে গেল। সেখানে ছবি এন্ট্রি নিল কার্টুনের ফর্মে। আচ্ছা, কার্টুন কথাটা কোনটা হচ্ছে? কার্টুন হচ্ছে ক্যারিকেচার, এটা লাতিন, ইংরেজিতে ক্যারিকেচার, যেটা যে অধিক বিকৃতিতে পূর্ণ। এটা চেহারাটাই হচ্ছে অধিক বিকৃতি। কারোর কোনো একটা শারীরিক অসঙ্গতি আছে, কারোর কানটা একটু বড়, ওইটাকে আরো অনেক বড় করিয়ে দেওয়া হলো, কারণ নখটা একটু লম্বা, নাকটা টেনে আরো লম্বা করে দিল। এইটা করে একটা মজার এফেক্ট আনা হলো, হাইলাইটস করা হচ্ছে অসঙ্গতিকে। এবং এদের চরিত্র হতো সমাজের বিভিন্ন অসঙ্গতি, অন্যায়, দুর্নীতি, এদের এগেনস্টে নায়কগুলি কথা বলতো, মানে কার্টুন চরিত্রগুলো। আচ্ছা, কার্টুন চরিত্রগুলো কি মূলত ওই রাজনীতির প্রেক্ষাপট থেকে? রাজনীতি, হ্যাঁ, রাজনীতি এবং সামাজিক জিনিসটাই তখন সবচেয়ে বেশি প্রতিফলিত হতো। সংবাদপত্রটা খুব সিরিয়াস বিষয় ছিল। সেখানের মধ্যে একটা হিউমার হিসাবে চলে এলো যে কমিক রিলিফ মানুষকে দেওয়ার জন্য, কিন্তু সেগুলো চরিত্রগতভাবে
আপাত দৃষ্টিতে হাসির, ভেতরে কান্না। ঠিক 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 ঠিক। সেটা হচ্ছে কার্টুনের প্রথম ফর্ম। আচ্ছা কার্টুনের থেকে ধীরে ধীরে দেখা গেল একটা কার্টুন, সিঙ্গেল শট কার্টুন থেকে 3-4টে বাড়িয়ে দিল, একটা গল্পের মতো আরম্ভ করলো, একটা নাটকীয়তা চলে এলো, যেটা আমাদের নির্বাক ছায়াছবির মতো। সেগুলিকে বলা হতো কার্টুন স্ট্রিপ। আদি যুগের কমিক্স সেটাই। ওকে। তারপর 1865-এ জার্মানিতে করলেন রুডলফ তুফার। উনি ম্যাক্স অ্যান্ড মরিস নামে একটা ছবির বই হয়েছিল। সেখানে নির্বাক মানে নিচে পাশাপাশি লেখা আছে, কিন্তু অটোম্যানোপেনিয়াল, যেটা ধুমধাম শব্দগুলো আমরা যে দেখি, যে একটা প্রাকৃতিক শব্দকে ছবিতে ফুটিয়ে তোলা, সেটা আবিষ্কৃত হলো। কার্টুন তো চলছিল, কার্টুন ধীরে ধীরে 3-4টে ফ্রেমে চলা শুরু হলো, কার্টুন স্ট্রিপ এলো। 1895 সালে যে পুলিৎজার অ্যাওয়ার্ড যার নামে, সেই জোসেফ পুলিৎজার, দোদণ্ড প্রতাপ সম্পাদক, উনি ওনার পত্রিকা যেটা নিউ ইয়র্ক ওয়ার্ল্ডে একটা অদ্ভুত জিনিস শুরু করলেন। শিল্পী রিচার্ড এফ আলকার্টের অ্যাট দ্য সার্কাস ইন হোগান এলে নামক একটা স্ট্রিপ শুরু করলেন। সেইখানেই প্রথম ব্যবহৃত হলো বেলুন। বেলুন হচ্ছে যে চরিত্রদের মাথার উপরে গোল একটা বেলুনের মতো, বেলুনের শেপের একটা শেপ থাকবে, সেখান থেকে যদি কথা বলে দুটো কৌণিক রেখা চলে আসবে মুখের সামনে, সংলাপটা ভেতরে লেখা হবে বেলুনের, এবং কি ভাবছে সেটা হচ্ছে স্পিচ বেলুন, এবং কি ভাবছে চরিত্র সেটা ক্ষেত্রে সেই বেলুন থাকবে, সঙ্গে কৌণিক রেখার পরিবর্তে গোল গোল চিহ্ন চলে আসবে, থট বেলুন। ফলে যে সংলাপের সঙ্গে ছবির যে মেলবন্ধনটা তৈরি হলো, সেটাকে আমরা বলতে পারি নির্বাক যুগ থেকে চলচ্চিত্র যখন সবাক যুগে এলো সেই রকম, সেটাই চলে এলো আধুনিক কমিক্স। কারণ সংলাপের ব্যবহার শুরু হয়ে গেছে, এত জনপ্রিয় হলো ব্যাপারটা। গল্পটা ছিল যে হোগান সেলে বলে একটা ছোট্ট শহর, সেখানে 5 বছরের একটা নীল জামা পরা ছেলে, সে ঘুরে বেড়ায় অলিগলিতে ঢুকে, এবং ওইখানে বিভিন্ন অসঙ্গিতে সামাজিক বৈষম্য এইসব দেখে সে একটা দুটো কথায় ভয়ানক একটা তীব্র শ্লেষ ব্যঙ্গ করে এতে দারুণ জনপ্রিয় হয়ে গেল সেটা। পরের বছর থেকে এই ছেলেটার গায়ের যে নীল জামাটা সেটা হলো হলুদ জামা হয়ে গেল। এবং আরো ব্যাপার ঝামেলা হলো যে নিউ ইয়র্ক টাইমস, যে পুলিৎজারের পত্রিকাটার যে উল্টো পত্রিকা, তখনকার দিনের প্রতিদ্বন্দ্বী উইলিয়াম হার্স্টের মর্নিং জার্নাল, সেই মর্নিং জার্নাল আর্টিস্টকে ভাঙিয়ে নিয়ে চলে গেল রিচার্ড অর্কের দিকে। তারা শুরু করলো আবার নিজেদের প্রথম মর্নিং জার্নালে, এবার শুরু হলো এট দ্য সার্কাস ইন হোগান সেলে। প্রথম নায়কের কিন্তু কোনো নাম ছিল না, প্রথম কমিক্স নায়ক এই 5 বছরের ছেলেটা। জনগণ মানে পাঠকরা ওর নাম দিয়েছিল ইয়েলো কিড, যেহেতু ওর জামাটা তো ওদিনে হলুদ। ইয়েলো কিড প্রচন্ড জনপ্রিয় ছিল, এবং পুলিৎজার সহজে দমবার লোক না, উনি নিজের অন্য আর্টিস্ট দিয়ে সেটাই সেই রানী স্ট্রিপটাই চালু রাখলেন। মানে দুটো পত্রিকায় একই সঙ্গে এট দ্য সার্কাস ইন হোগান সেলে চলছে শুরু করলো। বিভিন্ন সামাজিক অসঙ্গতিকে দুই নায়কই তীব্র আক্রমণ করছে। এরপর দেখা গেল এক পত্রিকা আরেক পত্রিকাকে আক্রমণ করছে, এক ইয়েলো কিড আরেক ইয়েলো কিডকে আক্রমণ করছে, দুটো হু হু করে কাটতে দু পত্রিকায় বাড়লো, এবং জনগণ এটাকে মজা করে ইয়েলো প্রেস নাম দিল এই লড়াইটা। এই যে ইয়েলো জার্নালিজম শব্দটা যে আমরা বহুল পরিমাণে ব্যবহার করি, সেটার জন্ম কিন্তু হয়েছিল এই ইয়েলো প্রেসের থেকে। যে কমিক্স একটা আদ্যন্ত মানে নতুন শব্দ ইংরাজি অভিধানকে দিয়েছিল। শুরুর গল্পটা এটা। আমরা যদি এইবার একটু ইন্ডিয়ার যে হিস্ট্রিটা আছে এই হিস্ট্রিটার গল্প শুনবো আমি, কিন্তু তার আগে আমি একটু চাইবো যে পাশ্চাত্য যে কমিক্স গুলো তৈরি হয়েছে আর তার সাথে সাথে জাপানি অ্যানিমেশন বা জাপানি কমিক্সের যে চরিত্রগুলো রয়েছে এগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। আচ্ছা, তারপরে আমরা যেটা বলছি কমিক্স সম্বন্ধে, আমাদের মোটামুটি আজকের থেকে যদি আমি 85-ও আগে যাই, আমাদের ছোটবেলায় একটা নাক ছিটকানো ভাব সারা পৃথিবীতেই ছিল, জনপ্রিয়, কিন্তু এটা গভীরতা নেই, এটা হাসির জিনিস। যদিও ইন্ডিয়াতে তখন ছিল, কিন্তু বাইরের দিক থেকে সেটা একটু কমে গিয়েছিল। এটাকে খুব একটা দোষ দেওয়া যায় না, কারণ সেই 1895 থেকে 1929 পর্যন্ত যত কমিক্স হয়েছে মূলত এই ফানিশ কার্টুন ধর্মী
ফানিশ কমিক্স, মজাদার কমিক্স। 1929 সালটা এটা কমিক্সের জগতে একটা মহেন্দ্রক্ষণ। সেখানে একদিকে চলে এলেন হার্জে টিনটিন নিয়ে। তার টিনটিনকে আমরা সবাই খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, হ্যাঁ। কিন্তু টিনটিনের ইতিহাসটা খুব ভয়ঙ্কর ইতিহাস ছিল। আচ্ছা, এটা কমিক্স জীবনের মানে যদি আমি টিনটিনের এই এডিটেড অংশটা বাদ দিয়ে দিই তো কমিক্সের একটা কলঙ্ক হিসাবে বলা যায়। আচ্ছা, সেটা কি? কিন্তু কমিক্স তার আগে আমি টিনটিনের বিশেষত্বটা বলছি। টিনটিন প্রচন্ড গতিময় একটা কাহিনী, অসাধারণ এক ছবি, সংলাপ, তুখোর সংলাপ, এবং তুমি যদি ছবিগুলিকে ছড়িয়ে দাও, বিভিন্ন এডিটেড সংস্করণগুলি আমরা বলছি যে শুধু কাহিনীগুলি যদি নিয়ে আমি, সেটা পৃথিবীর সেরা সব কিশোর উপন্যাসের একটা শুধুটা বলছি, কারণ ছিল টিনটিন বেসিক্যালি প্রোপাগান্ডা কমিক্স। ক্যাথলিক চার্চের প্ররোচনায় জর্জ রেমি, যিনি মানে হার্জে, জর্জ রেমি নিজেও খুব অন্ধ ক্যাথলিক ছিলেন। মূলত সোভিয়েত ইউনিয়নকে, কমিউনিজমকে অ্যাটাক করার জন্য টিনটিন প্রথমে এসেছিল। টিনটিন ইন সোভিয়েত ল্যান্ড, এই বইটা পড়লেই বোঝা যায়। এটাই একমাত্র বই এখন পর্যন্ত আনএডিটেড রয়েছে, মানে আর হাত ছোঁয়ানো হয়নি। সেখানে একটা চরিত্র আছে, ঠিক আছে, এটা রাজনৈতিক ধ্যান ধারণা থাকতেই পারে মানুষের, কিন্তু এর পরের বইগুলো আরো মারাত্মক হয়ে গেল। টিনটিন ইন কঙ্গো এতখানি ভয়ঙ্কর বর্ণ বিদ্বেষী, কালো মানুষদের প্রতি হিংসা, ঘৃণা, উদ্ভুত সব উক্তি, প্রচন্ড রকমের হিংস্র ছিল। টিনটিন শিম্পাঞ্জিকে মেরে ছাল খুলে সে ছালটার মধ্যে আশ্রয় নিয়েছে। গন্ডারকে এমন বিভৎস ভঙ্গিতে মেরেছিল যে পত্রিকা ছাপাতে সাহস করেনি। সেই ছবিগুলো তুলে হার্জে আবার নতুন করে মোলায়েম করে অন্য ছবি এঁকেছিলেন। তার পরবর্তীকালেও ইহুদি বিদ্বেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হার্জ আদালতে পর্যন্ত গিয়েছিল যে নাৎসিদের সহযোগী হিসাবে। নেহাত বিচারপতির বিচারের প্রধান ছিল যে না, কমিক্স খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নয়, এই কথা বলে ছাড়া পেয়ে গেছিল। কিন্তু আমরা কেন টিনটিনকে বারবার ভালোবাসবো কেন? হার্জ কিন্তু বারবারই, যতবার অভিযোগ উঠেছে ততবারই টিনটিনকে পাল্টেছেন। একটা ভয়ঙ্কর অতীত থেকে টিনটিন একটা নিষ্পাপ ছেলে হিসাবে বারবার উঠে এসছেন। এই যে উত্তরণটা, মানবিকতার উত্তরণ, সেইটা কিন্তু অন্য কমিক্সে পাওয়া যায় না। যাই হোক, এই জিনিসটা চলে গেল, যে ফানিশ জিনিসটা সরে গেল। তুমি যদি দেখো এটার যে ছবি, চিত্র, ভাষা আমেরিকান কমিক্সগুলোর থেকে আলাদা সম্পূর্ণ। লাইন ড্রয়িং এর উপরে, যেটা লিনজে ক্লিয়ার, ফ্রেঞ্চ ক্লিয়ার লাইন ড্রয়িং, এই জিনিসটা চলে এলো। এটা এমনিতেই মজার, কিন্তু ঠিক কার্টুন না। এবং পেছনের যে ডিটেলস, ডিটেলসগুলো একদম অবিকল, শুধু স্কেচের মাধ্যমে কিন্তু অবিকল থাকে। যেটা টিনটিন ইন মুন, ডেস্টিনেশন মুন, বা অন্য যে কোনো টিনটিনের বইয়ে, আমরা অ্যাস্টেরিক্সের বইয়ে কিংবা লাকি লুকে যে ইউরোপিয়ান যে ঘরানাটা ফ্রেঞ্চ ক্লিয়ার লাইনে সেখানে পাই। আর দ্বিতীয় ব্যাপার, তখন ইউরোপে, আমেরিকায় কি কাজকর্ম হচ্ছে, এটা একটা 29 সালে, এবং সেই 29 সালে কমিক্স প্রথম নিজের জগৎ থেকে হাত বাড়িয়ে এবার অন্য মাধ্যমকে গ্রাস করতে শুরু করলো। এডগার রাইস বারোজের টারজানের উপর দাঁত মারলো। হেল ফস্টার ছবিতে নিয়ে এলেন টারজানকে। টারজানের ছবি চলে এলো, সব একদম বাস্তব রিয়েলিস্টিক আর্ট, যেটা সেই রিয়েলিস্টিক আর্ট ইন্ট্রোডিউস হয়ে গেল কমিক্সে। সেই হাসি ঠাট্টা কার্টুন ধর্মীর থেকে টোটালি চলে এলো টারজান, আমরা সবাই জানি, রুদ্ধশ্বাস জঙ্গলের গল্প। এইবার লাইনটা ক্রস করে গেল, বা ভিন্ন একটা লাইন শুরু হলো আমেরিকাতে। যেহেতু আমেরিকাই কমিক্সের ব্যবসাটা, আমেরিকাই সবচেয়ে আগে এবং এখনো সবচেয়ে বেশি যেটা করছে, সেখানে একের পর এক একটা চরিত্র আসতে লাগলো, এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটার নাম আমি বলছি। যে 1932 সালে এলেন ম্যান্ড্রাক দ্য ম্যাজিশিয়ান, একটু পড়া বাস্তবের গল্প, একটু জাদু বাস্তব। সেই দিকে তখন ওই সময়ে লাতিন আমেরিকাতে মার্কেজ আসেননি, কিন্তু এর আগে কিন্তু জাদু বাস্তবতা, যেটা ম্যাজিক রিয়েলিজম শুরু হয়ে গেছে। ম্যাজিক রিয়েলিজমের কিছু আভাস আমরা ম্যান্ড্রাক দ্য ম্যাজিশিয়ানে পাই। 1933-এ চলে এলেন ফ্ল্যাশ গর্ডন, মহাকাশ। আমরা যেটা ওই যে সুপারনোভা কোনটা, ব্ল্যাক হোল কি জিনিস, ছায়াপথ, গ্যালাক্সি, আমরা কিন্তু ফ্ল্যাশ গর্ডন দেখে শিখেছি, স্কুলের পড়া থেকে শিখিনি। ফলে যারা বলে যে কমিক্স পড়লে বয়ে যায়,
আমরা অন্তত বকে যাইনি, সেই জিনিসটা আমরা পরিচিত হয়ে গেছি শব্দগুলো থেকে, ফ্রেশ গার্ডনের সেই কাহিনীগুলো। আচ্ছা আচ্ছা 1934 এলো ফ্যান্টম। ফ্যান্টমের ব্যাপারটাও মজা, আমি বলেছি যে অনেকক্ষণ আমি বলতে পারি। ফ্যান্টম বেসিক্যালি, ফ্যান্টমের জন্ম বাংলাতে, অবিভক্ত বাংলাতে, যে সেই সময় নাম ছিল বেঙ্গলি, আচ্ছা যে হেডকোয়ার্টারটা আমরা কি নামে জানি, ড্যানকালি সাধারণত, যে অন্যদের যেখানে থাকেন ড্যানকালি থেকে ভেতরে থাকেন, ড্যানকালির শহরটা, সেটার নাম ছিল বেঙ্গলি। প্রথম জলদস্যু হচ্ছে সিং ব্রাদার্স, আচ্ছা ভারতীয় চেহারা, রে মুরের তলিতে ভারতীয় চেহারা, সব আদিবাসী সব এরা। পরবর্তীকালে যে সেটা পলিটিক্যাল কারেক্টনেসের জন্য অজানা দেশে দেখে মনে হয়, ছবিগুলো দেখে মনে হয় আফ্রিকার কোথাও, এটা কোনোদিনই খোলসা করেননি, সেখানে চলে গেল, সেটার নাম হয়ে গেল বেঙ্কালি, ইংরাজি এডিশনে বেঙ্কালি। সেটা আমাদের টাইমস অফ ইন্ডিয়া যে অনুবাদের সময় এটাকে ড্যানকালি পড়লো, যে আমরা ইন্ডিয়ানরা ড্যানকালি ভাবে পড়েছি, ড্যানকালি অরিজিনাল শব্দ নয়, অনুবাদের সম্বন্ধে। এবং বেসিক চরিত্রটা অন্যদেবে হয়েছিল মোগলির থেকে, দুটো কৃত্রিমের, এটা উনি স্বীকারও করেছেন। বেঙ্গলি যে বাংলাতে অরণ্যদেবের ভূমিটা ছিল, সেটাও বীর সাংভি যখন বোম্বাই এসেছিল, আর বীর সাংভি বলছি, লিফক যখন এসেছিলেন, বীর সাংভি ইন্টারভিউ নিয়েছিল দূরদর্শনে, স্বীকার করেছিলেন সেটা। এইদিকে তারপরে তো আমরা চলে এলাম সুপারম্যান, ব্যাটম্যানের, রমরমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অজস্র ম্যান সব এসছে, ডলম্যান, হ্যাংম্যান, প্লাস্টিক ম্যান, একুয়াম্যান, মানে 20-25টা ম্যান। প্রচন্ড এতখানি হিংস্র হয়ে গেল কমিক্স যে বাধ্য হয়ে কমিক্স কোড প্রবর্তন করতে হয়েছিল, যে কমিক্সে সরাসরি হত্যা দেখানো যাবে না, কমিক্সে রক্তপাত থাকবে না, সরাসরি হিংসা কিছু থাকবে না, কমিক্স কোড একটা শুরু হয়েছিল। এটার পেছনে কি কারণ এটাই হলো? একমাত্র কারণটা হচ্ছে কমিক্স ভীষণ ভয়াবহ, মানে অ্যাকশন ধর্মী এবং নৃশংস হয়ে যাচ্ছিল, সেটা অনেকেই সহ্য করতে পারছিল না। সেই সময় এত ম্যানরা কিন্তু সব ম্যানই মোটামুটি, এখন আর নেই এত ম্যান, সুপারম্যান, ব্যাটম্যানই আছে। পরে 69-এ স্টিভ ডিটকোর এবং স্ট্যানলির স্পাইডারম্যান চলছে। স্পাইডারম্যান এমন একটা আরেকটা ক্ষেত্রে বলবো যে আমি যে ম্যানেজমেন্টের এলাম, ম্যানেজমেন্ট বই থেকে আমি ম্যানেজমেন্ট খুব একটা শিখিনি। একটা মারাত্মক লাইন ছিল স্ট্যানলি স্পাইডারম্যানে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনার হাতে ক্ষমতা আছে, তার মানেই আপনি মানুষের মাথা কাটতে পারেন না, দায়িত্বটা থেকে। একটা কমিক্স বইয়ের বাণী ছিল সেটা, এত গভীর বাণী আমার মনে হয় না এই প্রজ্ঞা এর আগে কোথাও কমিক্স দেখেছে। এই সময়ে যখন চাওয়া হচ্ছে, ফ্রান্সে ক্লিয়ার লাইন ড্রয়িং এর বিভিন্ন কমিক্স গুলো, অ্যাস্টেরিক্স চলে এসেছে সেই সময় 59-এ, প্রায় টিনটিনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখনো অ্যাস্টেরিক্স সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মধ্যে একজন, বছরে একটা এখনো বেরোয়, সারা পৃথিবী হা করে বসে থাকে অপেক্ষা করে। এই সময় প্রায় নিঃশব্দে উঠে গেল জাপানি মাঙ্গা। মাঙ্গা বেসিক্যালি জাপান এবং চাইনিজ আর্টের সঙ্গে আমরা পরিচিত রেখা, ছিমছাম রেখা এবং খুব সংযত রেখার ব্যবহার, একদম অন্য ধরনের ছবি, স্নিগ্ধ ভীষণ রেখার কাজ। এবং আরেকটা যেটা মাঙ্গা বারবার করলো, যেটা প্রচুর পরিমাণে রেখার করে, যে ছবিকে আশ্চর্য গতিশীল করে দেওয়ার কায়দা। ইউরোপের এই ফ্রেঞ্চ ক্লিয়ার লাইন ড্রয়িং প্রচুর জনপ্রিয় হয়েছিল, কিন্তু আমেরিকার যে কমিক্সের যে জগৎটা, সেটাকে কাঁপিয়ে দিতে পারেনি, যেটা করলো মাঙ্গা। মাঙ্গা এতখানি জনপ্রিয় হলো, আমেরিকান মাঙ্গা বলে আলাদা মাঙ্গা কমিক্স আছে, সেই জায়গা থেকেই মোটামুটি কমিক্সের এলেন। এবং 1986 সালে আমি যদি দেখি, সেই সময় বিগ 3 প্রকাশিত হলো। কারণ এর আগে পর্যন্ত কমিক্স আর্টিস্টদের কেউ পল সেজান, ভ্যান গগের সমকক্ষ বলেনি কেউ, উইল আইজনার কিংবা সিমুর বেরি, ইউদেরজোকে ওই পর্যায়ে কেউ নেয়নি। আমরা পিকাসোর সঙ্গে কখনোই ইউদেরজোর তুলনা করিনি। বিগ 3 যখন এলো, যে দ্য ডার্ক নাইট রিটার্নস, মাউস, ওয়াচম্যান। মাউস শিল্পী এবং লেখক দুটোই আর্ট স্পিগেলম্যানের
বাবার একটা জীবনের অংশ যেটাতে উনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটিয়েছিলেন, পৃথিবীর সবচেয়ে কুখ্যাত আউসভিটস। সেই ছবি আমি যত কিছু হলোকস্টের উপর যত কিছু দেখেছি, সিনেমা, বই, উপন্যাস, এত গা শিরিয়ে এইরকম কোনো মাধ্যমেই আমি পাইনি। এবং এইখানে চেহারাগুলো অদ্ভুত ব্যাপার, যে ইহুদিদের ইঁদুর হিসাবে দেখানো হচ্ছে এবং জার্মানদের বিড়াল। ইঁদুরের মতো, তখন তো আসলে মানুষের মতো মারেনি, একদম ইঁদুরের মতো মেরেছেন। এবং এত অদ্ভুত ভাষা, সেটার কমিক্সের নিজস্ব যে একটা ভাষা আছে, একটা আমরা কি বলি, আমাদের একটা পোস্ট মডার্ন কবিতা পড়লে কিংবা একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখলে আমরা চট করে তো বুঝতে পারি না, সেই ব্যাপারটা চর্চা লাগে। একটা নিজস্ব ভাষা আছে, কমিক্সেরও যে একটা নিজস্ব ভাষা আছে, এই বইগুলো তার পুরোপুরি খোলা প্রমাণ। এবং ওয়াচম্যান, মানে এটার মধ্যে যে কি নেই, সামাজিক, অর্থনৈতিক, আর্থসামাজিক ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছুই, ভয়ঙ্কর অন্ধকার জগৎ, কল্পনা, সবকিছু চলে। এই তিনটে বইকে বলা হয় গ্রাফিক নোবেল শব্দটা এলো। গ্রাফিক নোবেল শব্দটা হলো উইলে আজনারের বেসিক্যালি কন্ট্রাক্ট টু গড, কন্ট্রাক্ট উইথ দ্য গড। বইটা যখন ছাপাতে গিয়েছিল, ওদের প্রকাশক বলেছিল যে আমরা কমিক্স ছাপাই না, তখন উনি বলেছিল ইট ইজ নট এ কমিক্স, ইটস এ গ্রাফিক নোবেল। শব্দটা বেসিক্যালি পার্থক্য খুব একটা কিছু নেই। কমিক্স একরৈখিক, একটা নায়ক থাকে, ভিলেন এক বা একাধিক থাকে, মোটামুটি 48 থেকে 56 পাতার মধ্যে শেষ হয়ে যায় বা 64 পাতার মধ্যে। তো গ্রাফিক নোবেল অনেক জটিল, শাখা প্রশাখা বিস্তৃত করে, অনেক মানবিক জিনিস। কমিক্সটা থেকে অ্যাকশন নির্ভর, গ্রাফিক নোবেলে সবকিছুই নিয়ে চলে আসছে। মানবিকতা, মানুষের অ্যাবনর্মাল সাইকোলজি, প্যারাসাইকো, অজস্র দিকে, যে একটা ছোট গল্প আর উপন্যাসের মধ্যে যে পার্থক্যটা, এই অবস্থায় এই তিনটে। এবং এরপরে তো এখন গ্রাফিক নোবেলের প্রচুর সম্ভার আছে, বিভিন্ন ধরনের, একটা আমাদের চমকে দেয়। তো মোটামুটি এটা হচ্ছে আন্তর্জাতিক, যেটা যে সবচেয়ে বড় কথা, মাউস পুলিৎজার অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম পুরস্কার পেয়েছিল, অন্য সব উপন্যাসের সঙ্গে ফাইট করে। ওয়াচম্যান যে নিউ ইয়র্ক টাইমের যে গত শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাস, পৃথিবীর শ্রেষ্ঠ ধ্রুপদী উপন্যাস, এর মধ্যে 36 নম্বরে আছে ওয়াচম্যান। বুকারে শর্ট লিস্টে যে গত বছর, আগের বছর সাবরিনা শর্ট লিস্টেড হয়েছে। কিংবা আমাদের যদি দেখি যে প্রাইড অফ বাগদাদ আইজনার পুরস্কার পেয়েছে 2006 বা সনটা আমার এখন মনে নেই। অসাধারণ সব কমিক্স। এই যে কমিক্সটা যে ছিল, বাগদাদের জুতে বোম্বিং হয়েছিল, 4টে সিংহ, 3টে, একটা সিংহ, দুটো সিংহী আর ছোট্ট একটা বাচ্চা, ওরা মানে সেই খাঁচা টাচা ভেঙে গিয়েছিল, ওরা বাগদাদ শহরে 2 দিন ঘুরেছে। তো শিকারও করতে পারে না এরা, চরময় চিড়িয়াখানায় অভুক্ত অবস্থায় 2 দিন মানে বিভ্রান্ত ভাবে ঘুরেছে। লাস্টে ইউএস আর্মি ওদের গুলি করে মেরেছিল। এই দৃশ্যগুলো সাংঘাতিক ধরনের দৃশ্য, যে ছাদের উপরে বসে আছে সিংহ এবং বাচ্চাটা, সূর্যাস্তটা দেখছে, অভুক্ত, সেই সময় ইউএস আর্মি গুলি করছে। যে এখন তারপরেও বোঝা গেল না গল্পটা কিসের, মানে এটা কি একটা জাস্ট ঘটনাটা আঁকলো, নাকি সিংহগুলি কে, এটা কি সাদ্দাম হোসেন না ইরাকের জনতা, নাকি যে মানুষের হিংস্র প্রবৃত্তির কাছে যে পশু শক্তিও পরাজিত হয়ে যায়। অসম্ভব গভীর হ্যাঁ। এবং ছবির ক্ষেত্রে ছবি অবশ্যম্ভান্য ছবি। এবার যদি আমরা একটু ভারতের ইতিহাসের মধ্যে ঢুকি, এবং ভারতের ইতিহাসের মধ্যে ডায়মন্ড কমিক্স, সেখানে আমার ভীষণ কিছু কিছু পছন্দের ক্যারেক্টার, চাচা চৌধুরী, সাবু, পিঙ্কি, বিল্লো। আমি জানি না, আমি যখন ওই ছোট বয়সে আমি স্কুল থেকে পালিয়ে, আমাদের স্কুলের পাশে, আমি নেতাজি স্কুলের ছাত্র, তো স্কুলের বাইরেই একটা দোকান ছিল, সেখানে ডায়মন্ড কমিক্স পাওয়া যেত। ওটা মা টিফিনের জন্য যেই টাকাটা দিত, সেই তখন 10 টাকা করে ডায়মন্ড কমিক্সের ছোট ছোট বই পাওয়া যেত। ডায়মন্ড কমিক্স খুব সম্ভবত 80 শতকে, এবং তারপর সেটা আরো চলেছে। 80 শতক থেকে 90 শতক একদম পিকে উঠেছিল ডায়মন্ড কমিক্স। কিন্তু আমাদের বাংলার কমিক্সের সংস্কৃতি অনেক আগে। আমাদের বসন্ত পত্রিকাতে একটা কমিক্স বেরিয়েছিল, যেটা কমিক্স না, সেটা আসলে কমিক্স বলা যায় না, এটাকে কোনো ছিল না, বাবুল মানে স্পিচ বাবুল ছিল না। এটা বসন্ত পত্রিকাতে বেরিয়েছিল 1880-টাশির কাছাকাছি, সেই সময়ে ক্লাউডকোট বিলাস নামে। কিন্তু তারপরেও যদি আমরা দেখি
যে বাংলা বা তথা ভারতীয় যথেষ্ট প্রাচীন। 1921 সাল, যেটা 1928 জানুয়ারির সন্দেশ পত্রিকায় সুবিনয় রায় চৌধুরী তখন সম্পাদনায় ছিলেন, প্রথম ভারতীয় কমিক্স প্রকাশিত হয়। সেই বেলুন ফেলুন সব আছে আধুনিক কমিক্সের সুখলতা রাওয়ের। অদান করতে হবে সারা পৃথিবীতেই যেখানে নারী শিল্পীর খুব কম, সংখ্যা খুব কম, সেখানে কিন্তু আমাদের ভারতীয় কমিক্স বা তথা বাংলা কমিক্স শুরু হয়েছিল সুখলতা রায়ের হাত দিয়ে। ভারতবর্ষে যখন কমিক্স শুরু হয় তখন কি প্রথমে বাংলা ভাষা দিয়েই শুরু হয়েছিল? এর আগে আমাদের কাছে এখন পর্যন্ত যা তথ্য আছে আমাদের কাছে, এর আগে প্রাচীন কমিক্স অন্তত আমরা পাইনি। আমরা যারা কাজ করছি সেটা সন্দেশের জানুয়ারি সংখ্যায় 1328 বঙ্গাব্দ, মানে 1921 খ্রিস্টাব্দে যেমন কম্ম তেমনি ফল। তারপরে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের যুগে কমিক্সে সন্দেশ পত্রিকার অবদানটা আমাদের স্বীকার করতেই হয়। অযোধ্যালাল সাহা, শৈল চক্রবর্তী কমিক্স একের পরে কিন্তু কমিক্স এগিয়ে গেছেন সন্দেশে। 40-এ একটু আগে পরে এলেন পিসিএল বা প্রফুল্লচন্দ্র লাহিড়ী, কাফিখা। উনি অনেকখানি একা রেতানে বাংলা কমিক্সকে সাবালক করে দিলেন। শেয়াল পণ্ডিত, এবং উনি দেশের 1 নম্বর কার্টুনিস্ট ছিলেন। শেয়াল পণ্ডিত, কুমির খুড়ো, এই নামে এইগুলিতে কিন্তু আক্রমণ করা হতো সামাজিক যে বৈষম্যগুলোকে, সেখানে চলছিল এবং মূলত বাংলার মধ্যেই আটকে ছিল কমিক্সটা। তারপর 1964 সালে যে ভারতীয় কমিক্সের যে বেসিক আধানটা আমি বলবো, সেটা টাইমস অফ ইন্ডিয়া, ওরা বেনেট অ্যান্ড কোলম্যানের সঙ্গে চুক্তি করলো যে পৃথিবীর সেরা 9টা কমিক্স চরিত্র অনুবাদ এবং প্রকাশের সত্যটা এরা নিল। এদের মধ্যে আমরা পেলাম ফ্যান্টম, ম্যান্ড্রেক, ফ্লেশ গর্ডন, বাসশায়ার, ফিল কারিগান, গার্থ, এরকম আরো 2জন, 9টা চরিত্র ছিল। এবং 1976 সালে তার সঙ্গে এলো ভারতের প্রথম সেই কমিক্স হিরো। চম্বলের সেই বেহর বাগি বন্দুকের দেশের চম্বলের ডাকাতদের সঙ্গে লড়াই করতে নির্ভীক যোদ্ধা বাহাদুরের কমিক্স এলো। আর ওইদিকে 1967-68 হবে, তখন অনন্ত পাই, যে আঙ্কেল পাই বলে আমরা খুব মান্যতা দিই, অনন্ত পাইয়ের পড়াশোনায় মূলচন্দানী ব্রাদার্স ওরা শুরু করলেন অমর চিত্রকথা। অমর চিত্রকথা বিভিন্ন বিভাগে, যে মাইথোলজি, হিস্ট্রি, দেশনায়কদের জীবনী, কন্টেম্পোরারি জিনিস নিয়ে আলাদা আলাদা বিভাগে এখন পর্যন্ত অজস্র কমিক্স, এবং ভারতে সবচেয়ে বেশি কমিক্স তারাই করেছেন। 1980 নাগাদ ডায়মন্ড কমিক্স, রাজ কমিক্স, এটা দিল্লি বেসড কমিক্সগুলো শুরু হলো। এবং সেইখানে যদিও 70 থেকে কাজ করছেন প্রাণ কুমার শর্মা, কিন্তু হাত যাচ্ছিলেন, খুঁজে পাচ্ছিলেন না নায়ক। অনেক অজস্র উনি চরিত্র সৃষ্টি করেছেন, পিঙ্কি, বিল্লু, এরকম বেশ কিছু চরিত্র ওনার করা। সেখানেই আচমকা ব্রেক পেয়ে গেলেন এই চাচা চৌধুরী। ছোটখাটো হাসি খুশি বৃদ্ধ, টাক মাথা, মাথার মধ্যে বিশাল পাগড়ি, এবং ওনার সহায়তান মানে অতি শক্তিমান জুপিটার গ্রহের নিবাসী বন্ধু সাবু, দৈত্যাকৃতি। সবচেয়ে মজা হচ্ছে যে কেন চাচা চৌধুরী এত জনপ্রিয়। চাচা চৌধুরী ক্লিয়ার ঘটনাগুলো দেখলে যদি আমরা মনে হয় যে এস্টেরিক্স ওবেলিক্সের একদম ভারতীয়করণ, এবং এই জিনিসটি ভারতীয়করণটা, যেমন নারায়ণ দেবনাথে আমরা দেখেছি যে ডান্ডিকে কিভাবে বাটুলদাতে রূপান্তর করে দেওয়া যায়। এটা অনুপ্রেরণা থেকে আসে, রূপান্তরিত পুরোপুরি। বা বাটুলদাকে দেখলে কখনোই মনে হয় না পাশের বাড়ির ছেলে নাই। সে চাচা চৌধুরীরও সেই যখন যে ভারতীয় আদর্শগুলো, ভারতীয় আদর্শ, ভারতীয় শিক্ষা, এই জিনিসটা চাচা চৌধুরীর সঙ্গে মানে যে কোনো সাধারণ ভারতীয় নিজেকে মিল খুঁজে পায়। চাচা চৌধুরীর সাফল্যের কারণটা এটা, প্রচুর বিক্রি হয়েছিল এককালে, তো 5 লক্ষের মতো মাসিক বিক্রি হতো ওই সময়। পরবর্তীকালে নিশ্চয়ই এবার প্রশ্ন হচ্ছে পরবর্তীকালে কেন কমে যাবে? কমে যাবে কারণ
আমাদের সময় বলতে গেলে আমরা বই পড়েছি, হ্যাঁ, বাকি মাধ্যম ছিল না। টেলিভিশন যখন এলো সময়টা কিন্তু বইয়ের থেকে চলে যাচ্ছে। বই থেকে চলে যাচ্ছে, এক্স্যাক্টলি। আমি 1 ঘন্টা দেখি 2 ঘন্টা দেখি যাই হোক, গল্পের বইয়ের থেকে চলে গেল। তো টেলিভিশনের পরে আমরা পেলাম কি অ্যানিমেশন। টেলিভিশনের মধ্যেই প্রচার শুরু হলো। তারপর এলো ভিসিআর। এবার অ্যানিমেশনের গানগুলো আমি স্কুল থেকে আসার সময় আমি সিডি করে নিয়ে আসতে পারি। আমি পাইনি, কিন্তু আমার পর্যন্ত তোমরা পেয়েছো। সিডি নিয়ে এসে চালিয়ে দিলাম। তারপরে তো ভয়ঙ্কর জিনিস চলে এলো, মোবাইলটা চলে এলো এবং মোবাইলে সহজ অ্যাক্সেস চলে এলো, রিলস চলে গেল প্রচুর। কোপটা তো বইয়ের উপরেই পড়েছে এবং বইয়ের একটা বড় অংশই কমিক্স। আলাদাভাবে কিছু কমিক্সের যে খুব বিপজ্জনক অবস্থা কিছু না, টোটাল প্রকাশনা শিল্পীরই খুব প্রিন্ট টেকনোলজি মিডিয়ার খারাপ সময়, তার মধ্যে মন্দের ভালো কমিক্স। কারণ বেসিক্যালি আমেরিকা বা জাপানে প্রায় 25 থেকে 35% বিক্রি হচ্ছে, বইয়ের বিক্রিটা চলে যায় কমিক্সের দখলে। বিভিন্ন সময় আমাদের গভর্নমেন্টও করছেন, বিভিন্ন দপ্তর, নাসা হোক, হোক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা বিভিন্ন গভর্নমেন্টের যে কাজগুলো, এরা প্রচারের জন্য কিন্তু কমিক্সকে ব্যবহার করার একটা চল আছে। আচ্ছা, সেই জন্য সেই টাইপের কিন্তু ডেফিনেটলি কমেছে 80 দশকের থেকে। তাহলে আমি কমিক্সের যদি একটা স্বর্ণযুগের কথা বলি, যে কোন সময়টা কমিক্সের স্বর্ণযুগ ছিল, সেটাকে আপনি কখন মনে করবেন? 34 থেকে 56 পর্যন্ত আমেরিকান কমিক্সের স্বর্ণযুগ, আর ভারতীয় কমিক্সের স্বর্ণযুগ 60-এর দশক। 60 থেকে 80, 85। ইন্দ্রজাল কমিক্স বন্ধ হয়ে গেল 1990 সালে। ইন্দ্রজাল কমিক্স চলাকালীন ইন্দ্রজাল কমিক্স কোন জিনিসটা করেছে, যে খুব ভালো আন্তর্জাতিক কমিক্স হিরোদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তোমরা যখন ছোট ছিলে তোমাদের কাছে সহজলভ্য ছিল বড়জোর এই রাজ কমিক্স, ডায়মন্ড কমিক্সের ভারতীয় আনন্দ, সেই ফ্যান্টম কিংবা সেই বাদশায়ার পাওনি তোমরা। খুঁজে পেতে বিভিন্ন জায়গায় সানডে বা ওখানে অ্যাস্টেরিক্স প্রকাশিত হতো, কিন্তু সবার নাগালের মধ্যে ছিল না। কিন্তু ওই সময়টা যেটা বলছি 64 থেকে 90, একটা সিরিজ হিসেবে হয়তো প্রকাশ করতো আনন্দবাজার পত্রিকা, ছোট একটা, কিন্তু এটা আস্ত কমিক্স বই পড়ার মজা আর প্রত্যেকদিন পত্রিকা সেই মজাটা নেই। ওই চোখটা এবং সেই কারণে আমরা যদি দেখেছি যে একটা সমীক্ষায় দেখা গেছে আমাদের বাঙালি এখানতে মানে ওয়েস্ট বেঙ্গলের সমীক্ষাটা হয়েছিল যে কমিক্স সবচেয়ে বেশি পড়ে 25 থেকে 45 বছর বয়সী লোকরা। ছোটরা কিন্তু সেই রকম পড়ে না, কারণ ওদের অ্যানিমেশন আছে, কিন্তু এই যে 45 বছর লোকটা, ও তো ইন্দ্রজাল কমিক্সটা দেখে এসছে। সেখানে ইন্দ্রজাল কমিক্সের ওইটাই, যদিও অমর চিত্র কথা খুব ভালো কমিক্স করে, অসাধারণ সব আর্টিস্ট এদের ছিলেন, কিন্তু ইন্দ্রজাল কমিক্সের ব্যাপারটা হচ্ছে যে বিদেশি কমিক্সগুলো, ভালো ভালো কমিক্সগুলো যে অনুবাদ করা, ভারতীয় 8টা ভাষায় অনুবাদ করতে পারে, সেই দেখার চোখটা, আন্তর্জাতিক মানের দেখার চোখটা ইন্দ্রজাল কমিক্সকে আমাদের কাছে এখন দিতেই হবে, কুর্নিশ জানাতেই হবে। এখনকার মানে প্রজন্ম, এই যে জেন জি, এটা তো মোটামুটি এখন কমিক্সের থেকে অনেকটাই দূরে। তো ওরা বেসিক্যালি কেন দূরে? আমরা কি মানে আমি যদি একটু ভারতীয় মার্কেটটার কথা এবার দেখি, যে কমিক্সের থেকে ভারতীয় মার্কেটটা কিন্তু অনেকটা ছোট, সেরকম ভাবে এটাকে বাজারজাতকরণে আমাদের কোনো দুর্বলতা রয়ে গেছিল, কিছু খামতি রয়ে গেছিল, ব্যাপারটা কি কারণে এটা এরকম? না, আমি তো যে প্রথমেই বললাম যে নেক্সট লেভেল অফ এন্টারটেইনমেন্ট চলে এসেছে। যে কোনো জিনিস, যেমন কমিক্স হয়েছিল কেন বইয়ের থেকে, পাঠের থেকে ছবি। একটা উপন্যাস পড়তে গেলে বা একটা গল্প পড়তে গেলে বেশ মনোযোগ দিয়ে পড়তে হয়, অনেকখানি সময় যায়, ছবি চটজলদি বোঝা যাওয়া যায়। কমিক্সের প্রথম জনপ্রিয়তার কারণ এটা। আমাদের দিকে আজকে এই প্রশ্নটা যেখানে উঠছে, সেখানে আমাদের সময় ছোটবেলায় প্রশ্নটা উঠতো যে কমিক্স ধ্রুপদী সাহিত্যের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। আচ্ছা, সময়ের সঙ্গে এটা চলবেই। এখন কমিক্সের সময়টা শেষ হয়ে গেছে, অ্যানিমেশন চলে এসছে, মুভিং, যে অডিও ভিজুয়ালের সঙ্গে অন্য শিল্প পারার কথা না কখনোই, কিন্তু কিছু লোক আছে এর মধ্যে সারা জীবন কবিতা লিখবে, সারা জীবন কমিক্স আঁকবে, কিছু লোক থাকবে। আর এখন যেটা হচ্ছে যে কমিক্স থেকে অ্যানিমেশনের দিকে যাচ্ছে, অ্যানিমেশন ইন্ডাস্ট্রি তো মোটামুটি কমিক্স আর্টিস্টদেরই রমরমা।
কমিক্সের ব্যাপারটা বেসিক, ছবিটা না জানলে, ক্যামেরার অ্যাঙ্গেলটা না জানলে অ্যানিমেশনও করা যাবে না। তো অ্যানিমেশনের দিকেই চলে যাবে। তাহলে এবং অ্যানিমেশনের দিকে ইন্ডিয়া তো ঘুমন্ত দত্ত, এখনো আমরা কিছুই ব্যবহার করিনি অ্যানিমেশনে। হলিউড যেরকম ভাবে ব্যবহার করছে, জাপান যেরকম ভাবে ব্যবহার করছে, বলিউডের সিনেমা এখনো ব্যবহার করেনি, কিন্তু করবে। কারণ আলটিমেটলি খরচা অনেক কম, অনেক বেশি। যে আজকে জুরাসিক পার্ক দেখে বোঝা যায় যেটা ছবি ও লাইফ অফ দা পাই, যে ছবির সঙ্গে বাঘটার সঙ্গে তো কখনোই এই ছেলেটা সামনাসামনি হয়নি, আলাদা আলাদা হয়েছে। কিন্তু কোনো জায়গায় কি বোঝা যায় না অ্যানিমেশন কোন পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক ঠিক। ফলে এই জায়গার যেগুলোই ব্যবহার হবে, বলিউডের সিনেমাতে হবে, প্রচুর কাজের সুযোগ চলে আসবে। 2D 3D অ্যানিমেশনে প্রচুর কাজের সুযোগ চলে আসবে। আমার তো মনে হয় এটা একটা ভালো লাইন পড়ার জন্য, মানে বাচ্চাদের ছোটরা যারা লাইন খুঁজছে পড়ে প্রচলিত। তাহলে বর্তমান প্রজন্মের বাবা মাদের উৎসাহিত করছেন এই ব্যাপারে? যদি ছেলে যদি চায়। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমি নিজের মেয়ের ক্ষেত্রেও তাই করেছি, যে কোনো চাপ আমরা দিইনি, যা ভালো লাগে সেটা করো। কারণ নিজের জীবন আমি দেখেছি যে আমি যদি আজকে সরিয়ে রাখি ব্যাপারটা, আমার মানে চাকরির যে জিনিসটা যদি ধরি, সেটা ধরলে বলা যাবে যে হ্যাঁ ওইটা অন্য লেভেলে উপভোগ করেছি। কিন্তু আমার যে ছবি আঁকার সময় ওইটার সঙ্গে যদি আমি মেলাতে চাই, কোনো একটা জায়গায় ফারাক চলে আসে। আচ্ছা, আমি দুটোই এনজয় করেছি, কিন্তু মাঝে মাঝে যে ধাক্কা লাগেনি কোনোটায়, তা নয়। যে এই জিনিসটা যেন করতে না হয় কাউকে, যে বাধ্য হয়ে আমি করছি। আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল না, আমাকে বাবা জোর করে ঢুকিয়েছে, আমি ইঞ্জিনিয়ারিং পাস করে আমি ব্যাংকে ঢুকে ও এখন কি করছে? বিকজ আমি এই প্রশ্নটা এই কারণে তুললাম, আজকে থেকে বেশ কদিন আগে ও খুব সম্ভব প্রজাপতি নিয়ে কিছু একটা কমিক্স ও নিজে প্রথমবারের মতন ওদের এঁকেছিল, প্রজাপতি হয়ে তার ডানায় রং করা, এরকম কিছু একটা গল্প ছিল। এই গল্পটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। কোনটা কার? আপনার মেয়ের যে প্রথম একটা গল্প বেরিয়েছিল, মানে প্রজাপতি ডানার মধ্যে রং করা নিয়ে একটা ছোট্ট কমিক্স বা কার্টুন। ও না, কমিক্স, সেটা কমিক্স ছিল না, সেটা একটা কার্টুন ছিল, যে প্রজাপতির ডানার মধ্যে রং করছে অন্য প্রজাপতিরা, মানে ওয়ার্কারেরা, এরা প্রজাপতির ডানায় রং করে, এটাই ওদের প্রফেশন। আচ্ছা, যে প্রজাপতির ডানায় যত্ন সহকারে রং করা হয়, এবং যে রং করছে সেও প্রজাপতি। হ্যাঁ, সেও প্রজাপতি না, সে বেসিক্যালি লালবাগ। তখন তবে ও 3 প্যানেলে একটা ওর জীবনে প্রথম কমিক্স করেছিল, 3 প্যানেলে ম্যাকবেথ। আচ্ছা আচ্ছা, আপনার জীবনের কমিক্সের, এবার আমরা তো হিস্ট্রিটা অনেক শুনলাম, এবার একটু আপনার জীবনটা যদি আসি, আপনার জীবনের কমিক্সের অনুপ্রেরণা কিভাবে এবং কিভাবে আপনি প্রথম দিকে কাজগুলো শুরু করলেন? কারণ কি তখন তো জানি না বাবা মাদের কেমন প্রেশার ছিল, পড়ার প্রেশার, সাঁতারে যাওয়া, নাচের ক্লাস করে, এন্ড তেন, সেই জায়গাতে কমিক্স একটা ডিফারেন্ট একটা লাইন আমাদের জন্য। না, আমাকে বা আমার পরিবারে খুব একটা চাপ, সেই রকম চাপ ছিল না। যে ছেলে মেয়ে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করলে যথেষ্ট, মানে মোটামুটি একটা রেজাল্ট করলে সরকারি চাকরি পেয়ে যা গেলে, এর বেশি বাবা মারা ভাবতে পারতেন না তখন। সরকারি চাকরি, কিন্তু ছেলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে সেটা আরো পরে এসছে। তখন স্বাধীনতার বেশি দিন তো তখন হয়নি, স্বাধীনতার 20 বছর। তখনও বাবা মারা এতখানি উচ্চাকাঙ্ক্ষী হয়নি, যে ছেলে ঠিক আছে একটা চাকরি পেয়ে খেয়ে পরে বাঁচতে পারলেই হলো। তো সেই সময় ওই যে ইন্দ্রজাল কমিক্স দেখতাম, মাঝে মাঝে ছবি দেখতাম, এবং এই ছবিগুলো যে পরে বন্ধু বান্ধবরাও বললো যে আমার খাতায় একটা এঁকে দে, অরণ্যদেব। ওই করতে করতে কমিক্সের প্রতি একটা তো এখন ছিলই সবসময়, মানে ভালোবাসা শুধু না, অন্ধ ভালোবাসা যেটা, সেটা করতে করতে এমনি এমনি বানিয়ে ফেললাম বলতে গেলে প্রথম কমিক্সটা, যেটা 1991 সালে। এবং সেটা দারুণ ভাবে সাড়া জাগিয়েছিল। তারপর যা হয়, আগের কমিক্সের আগের যে কাজটা যদি সফল হয়, এটা লেগে থাকতেই হয়, তো ওই রকম ভাবেই চলে এসছে। এমনিতে ছোটবেলায় কি আঁকার স্কুলে যাওয়া, আঁকা শেখা কখনো হয়েছে? আঁকা আমাদের যখন কলকাতাতে টিচার ছিলেন, আর্ট টিচার ছিলেন, কমলা দিদিমণি ছিলেন আমাদের স্কুলে, পরেশনাথ বিদ্যালয়ে। এইখানে এসে আমরা আর্ট টিচার পাইনি, তবে রবীন্দ্র পরিষদে শেখাতেন আমাদের পাশের বাড়িতেই ননীগোপাল চক্রবর্তী মহাশয়। উনি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের থেকে পাশ করা শিক্ষক, দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন আর্ট টিচার হিসাবে, ওনার থেকে শিখেছি। এছাড়া এরপরের আর পড়াশোনাটা মানে আর্টের লাইনে হয় না মোটামুটি। আর ওই কলকাতা থাকার সময় ওই এখানে ডিজিটাল পেন্টিংটা একটা
ছোটখাটো বাড়ির সামনেই ছিল একটা সেখানে একটা কোর্স করে নিয়েছিলাম ডিজিটাল পেন্টিং এর উপর। নিজের থেকে ডিজিটাল পেন্টিং এর উপর। মানে এটা নিজের আপনিও কাজ করে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে গেছেন। অনেক লোক তো মানে যারা ত্রিপুরাতে আপনার বই পড়ছে, ত্রিপুরার বাইরে যারা বাঙালিরা রয়েছে, যারা বাংলায় কমিক্স পড়ছে, আপনার বই পড়েছে, আপনাকে ফলো করে। আপনি কাকে ফলো করেন? কমিক্স কার্টুনিস্ট কে আপনার পছন্দের ক্যারেক্টার? পছন্দের ক্যারেক্টার, হ্যাঁ, ফলো তো বলতে গেলে করতাম ওই নামি নামি কমিক্সের থেকে, মানে কপি করতাম। আচ্ছা। তারপরে আমার খুব তাড়াতাড়ি এটা সৌভাগ্যের বিষয় যে উপলব্ধি চলে এলো যে কপি করা এগুলো সম্ভব না, নিজের মতো করেই কাজ করতে হবে। কপি টপি করা, এরা এরকম এক একজন আর্টিস্ট, কেউ তো চাইলেই তোমার যদি বলি যে ভ্যান গগের ছবিটা নকল করো, ইট ইজ অ্যান ইম্পসিবল টাস্ক। সেটা কমিক্সের ক্ষেত্রেও তাই। আমার সবচেয়ে পছন্দের আর্টিস্টের মধ্যে অ্যালেক্স রেমন্ড, গোয়েন্দা রিপ, ফ্ল্যাশ গর্ডন যারা করে রেখেছেন। তারপরে সাইবারি বেরিস, বেসিক্যালি সাইবেরির ডায়না পামার আমাদের প্রজন্মের সবার একটা মানে গোপন প্রেমিকা। সাইবেরির ডায়না পামার কিন্তু সিমোর বেরির অসাধারণ। তারপরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি আর্টিস্ট, কমিক্স আর্টিস্ট, সুরিয়ালিস্টিক আর্টিস্ট, সালভাদর দালির একদম একনিষ্ঠ শিষ্য। উনি যখন সুরিয়ালিস্টিক ছবি আঁকতে শুরু করলেন, সবাই ওই যে জিনিসটাই বলল যে হে তো সালভাদর দালিকে নকল করে। আচ্ছা। ববক্যান সব সেই বিরক্তি থেকে ছেড়ে ছুড়ে কমিক্সে এলেন, ব্যাটম্যান সৃষ্টি করলেন। ব্যাটম্যান অন্ধকারের মধ্যে যখন ব্যাটম্যান ডানা মেলে ওড়ায় ছবিগুলো দেখেছেন উনি করেছেন, সেগুলো তো পুরোপুরি সুরিয়ালিস্টিক ছবি। ববক্যান এই জায়গাতে ববক্যানের হান, এবং আমাকে খুব ভয়ঙ্কর রকম ভাবে প্রভাবিত করে ময়ূক চৌধুরীর ছবি। আচ্ছা। ময়ূক চৌধুরী খুব আন্ডার এস্টিমেট আর্টিস্ট। ময়ূক চৌধুরী নো ডাউট ভারতবর্ষের শ্রেষ্ঠ কমিক্স শিল্পী। বিশেষ করে ওনার পশু পাখি এবং মানে অ্যাকশনের ছবিগুলো, নিজে খুব ভালো বক্সার ছিলেন, অ্যাকশনের ছবিগুলো দারুণ করতেন। কমিক্সের এই কয়েকজনকে মানে দূর থেকে প্রণাম করতে হয়। আপনার যে সৃষ্ট চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলোর সৃষ্টি কিভাবে, এদের গল্পগুলো যদি একটু একটু করে বলেন। সেনাপতি রায় কাচাক। সেনাপতি রায় কাচাকটা না আমার নিজেরই মনে নেই, বুঝলে তো। আচ্ছা। কারণ আমার মনে আছে অদ্ভুত, এটা কাকতলীয় হোক বা যাই হোক, আমি কলকাতা থেকে এসে ভর্তি হয়েছি এখানে স্কুলে। সেই দিনে কোনো কারণে তখন কি সমাজবিদ্যা না ইতিহাস সেটাও মনে নেই এখন, কি একটা ক্লাস ছিল, সেখানে এই যে জল যুদ্ধের কাহিনী পড়ানো হচ্ছিল, সেনাপতি রায় কাচাক। আচ্ছা। সেটা যে খুব একটা একদম করেছিল সেটা বলবো না, মাথায় যে ক্লিক করেছিল, কিন্তু এটা একটা কাকতলীয় ব্যাপার। আমি আগরতলায় এসে প্রথম যে ক্লাসটা মনে পড়ে সেটা সেনাপতি রায় কাচাকের গল্পটা সেখানে বলা হয়েছিল। তারপরে আমাকে প্রায় সময় হন্ট করতো কামানচেমনির কামানটা। আচ্ছা আচ্ছা, ওকে। যে এটা বলছে হোসেন শাহ কামান। হোসেন শাহ তো সবচেয়ে মারকুটে রাজাদের মধ্যে একজন, বেঙ্গলের সবচেয়ে মারকুটে, সবচেয়ে বেশি উনি একটা কামান তখনকার দিনে খুব নামি অস্ত্র, চট করে তো ফেলে যাওয়ার কথা না। তো কি কার জন্য এরকম হলো, কি যুদ্ধ হয়েছিল, সেটা পড়তে পড়তে দেখলাম রায় কাছাকে। তখন আমি রায় কাছাক নিয়ে পড়াশোনা করে আমি উপন্যাস লেখার জন্য পড়াশোনা শুরু করলাম। আচ্ছা আচ্ছা। সেই সময় আশিস ভৌমিক যে বিসিসিআই যে আপাতত যে চিফ কিউরেটর, ও আর আমি একই সঙ্গে ব্লাড মহতে খেলতাম। একদিন এসছে, দেখছে যে আমি খুব ব্যস্ত, কথায় কথায় বলছে যে তুমি কেন উপন্যাস লিখবে, ত্রিপুরা রাজ্যে উপন্যাস লিখলে তোমার বই কয়টা বিক্রি হবে, কজন পড়বে, আচ্ছা, তুমি যেহেতু ছবি আঁকতে পারো কেন এটা কমিক্সের ফর্মে করছো না, অ্যাটলিস্ট উপন্যাসের থেকে তো অনেক বেশি লোকের কাছে যাবে। তো আমারও মনে হলো কমিক্স করি। সেই তখন দেখা গেলো এটা করতে গিয়ে আরো অনেক দেরি হয়ে গেল। টোটাল 8 বছর লেগেছিল, 6.5 বছর পড়াশোনা করতে, 1.5 বছর ছবি আঁকতে। রায় কাছাকের গল্পটা এখানেই শেষ। আর অলৌকিকতা তো আমি বললামই, এটা বেসিক্যালি আমি এখানে খুললাই বলছি যে মাথায় এসেছিল সৌরভ শাহ, চিফ ম্যানেজার, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এজিএম, গুয়াহাটিতে আছেন, শুনতে পারেন হয়তো। মাথায় আমরা দুজন রাত্রেবেলা বেশ মধ্যরাত বৃষ্টি পড়ছিল, চা বাগানের মধ্যে বসে আছি কৈলাসহরে,
হঠাৎ করে বললো যে অলোকদা যদি এরকম হয়, লোডশেডিং হয়ে গিয়েছিল বোধহয়, যদি এরকম হয় এটার মধ্যে নাক্তা আছে, ঠিক আছে। আর ওইটাও আমি আগেই বলেছি, ফেরাল গল্পটা, ফেরালটা একটা সময়কে ধরার চেষ্টা। যেহেতু অন্ধকারের লোডশেডিং এবং তারপরে সেই অলৌকিক রাতের ব্যাপারটা, এবং আপনার প্রায় পোস্টেই আমি দেখি ভূত প্রেত ভগবান এদেরকে নিয়ে অনেক সময় লেখালেখি, এদেরকে মানে নিজের জীবনে বাস্তব জীবনে কখনো এদের দেখা সাক্ষাৎ ঘটেছে বা এদেরকে কিভাবে দেখেন? না, আমি তো এখানকার যে যুক্তিবাদী বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির অফিস সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। আচ্ছা, অনেকগুলো সাধু বাবা টাধু বাবা ছোটখাটো যেগুলো ফ্রড, ছোটখাটোই বলবো, এখনকার দিনের কিছু নিরিখে করলে আমরা ধরেছি বিভিন্ন সময় জীবন বিপন্ন না হোক, বিভিন্ন জায়গায় মারধর খাওয়া পর্যন্ত শিষ্যদের কাছে অবস্থা হয়েছিল। পত্রপত্রিকা উঠতো 1900 বেসিক্যালি 90-90-এর দিকে। সেই অভিজ্ঞতাগুলো আছে এবং এই অলৌকিকের ঘটনার পেছনের ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা যথেষ্ট করতে হয়েছে। মোটামুটি অভিজ্ঞতা আছে। আমি অনেকগুলো ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি, কিছু এখন অস্বাভাবিক কিছু পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইগুলো নিয়ে কি কোনো কমিক্স? সেটাগুলো নিয়ে আস্তে বই আছে, কলকাতায় গাছমছমে কলকাতা, কলকাতা সবচেয়ে ভুতুরে 9টা স্পট নিয়ে, সেখানে কি কারণে এটা ভুতুরে গাল গল্প নয়, সেটা বেসিক্যালি হচ্ছে কি কারণে এগুলো, হ্যাঁ, ভুতুরে হন্টেড বলে কেন পরিচিত হলো, ইতিহাসগুলো খুব মজার এইসব বইয়ের। মানে ওটাকে কমিক্স হিসেবে না, ওটা গল্পের বই হিসেবে? হ্যাঁ, নন ফিকশন। আচ্ছা আচ্ছা। এই যে আপনার কমিক্সের ক্যারেক্টারগুলো বা গল্পের চরিত্রগুলো যেগুলো হয়, এটার মধ্যে কোনো জায়গা কি নিজের প্রতিফলন দেখা যায়? মানে নিজে কি কোথাও প্লেস করেছেন? নিজে থাকে হয়তো, কিন্তু সেভাবে সচেতন ভাবে থাকে না। জবরদস্তি ওই অলৌকিক রাতেতে শুধু মুখের ছবিটা দেওয়া হয়েছিল, কারণ সেগুলো চুরি ঠেকাতে, কমিক্সের চুরি ঠেকাতে একটা দুটো প্রত্যেক কমিক্স বইয়ে আমার পরিচিত মুখ অনেকগুলো, যে ফেরাতে অনেকগুলো এখন রীতিমতো অনুরোধ আসে। আচ্ছা আচ্ছা, যা খুশি হোক একটা চরিত্র আমাকে দেবেন, ভিলেন হলে ভিলেন দেবেন, কোনো আপত্তি নেই। আমার পরিচিত অনেকেই আছেন ফেরাতে, এমন তো মিনিমাম 15 জন আছেন যারা ফেরাতে মুখ দেখানো হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাকে বলি যে আমাকে কোন একটা চরিত্রে রাখতে, তাহলে আমাকে কোন চরিত্রটাতে রাখতে চাইবেন? না, সেটা ওই লেখার সময় ঠিক আছে, আমি অনুরোধ করব যে পরবর্তী সময়ে যদি কোনো কমিক্স আসবে নিশ্চয়ই সেখানে আমাকে একটা চরিত্রে রাখার জন্য। এবং এই প্রেক্ষাপটে ঢোকার আগে এইটা একটু জানতে চাইছি যে গল্পটা কিভাবে সাজান? গল্পটা তো এমনি গল্পকাররা যেরকম ভাবে গল্প সাজায় সেই রকমই গল্প সাজানো হয়। এটা ঘটনা তো প্রথমে লাগেই, কমিক্স যেহেতু, এটা তো ফিকশন, মানে স্টোরিলেস ফিকশন নয়। কমিক্সও এখন শুরু হয়েছে এই জিনিসটা, যেটা এখনকার অত্যাধুনিক কমিক্স গুলো শুরু হয়েছে, কিন্তু আমি একটু পুরোনো লোক, একটা গল্প কাহিনী লাগে, তো কাহিনীটাকে সাজিয়ে নিয়ে মোটামুটি মাথার মধ্যে। এবং কমিক্সে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখি না। আচ্ছা, এটা আমার, কারণ আমি যখন কমিক্স বানাই, কমিক্সে প্রথাগত কোনো শিক্ষাই আমার ছিল না, না কমিক্সে ছিল, না ছবি আঁকার ছিল। বলে এটা অনেকেই অবাক হয়। কদিন আগে সুযোগ এসেছিলেন আমাদের এখানে, এটা বলছে যে তুমি কমিক্সে কোনো স্ক্রিপ্ট করো না। না, আমি দেখ আমি এরকম ভাবে করি যে আমি একটা যে কোনো 2 নম্বর 5 নম্বরের খাতা কিনে একদম প্যানেলগুলো টান দিয়ে সোজা প্যানেল, তখন প্যানেলটা শর্ট ডিভিশনটা হয়নি, সেখানে প্রথমেই থাম্বনেইলিং করে ফেলি। আচ্ছা, ওই কাগের ঠেঙে বগের ঠেঙেকে ডায়লগ গুলো কি সাজাতে, এরপরে ওইটাকে উলট পালট কাছে সামনে পেছনে আসে, কিন্তু আমি স্ক্রিপ্ট লিখি না। স্ক্রিপ্টের কাজটা কে করে? না, স্ক্রিপ্ট লিখি না, ওই ডাইরেক্ট থাম্বনেইল এ যাই। আচ্ছা আচ্ছা, একবার ডাইরেক্ট থাম্বনেইলস এর মধ্যে সেই কথাগুলো ডাইরেক্ট বসিয়ে দিই। আপনার কমিক্সের মধ্যে, মানে কমিক্সের যে ক্যারেক্টার গুলো থাকে সেগুলোর মধ্যে কোন ধরনের গল্প বলাটাকে বেশি পছন্দ করেন? কিরকম ধরনের ঘটনার উপরে গল্প লিখতে বেশি ভালো লাগে? না, আমি বেসিক্যালি মজা পাই প্যারানর্মাল বা অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে লিখতে। আচ্ছা, ভূতপ্রেত না, বরং ভূতপ্রেতের রহস্যগুলো নিয়ে লেখা। আচ্ছা আচ্ছা, হতে পারে বা না হতে পারে, এর মধ্যে পাঠকদের ছেড়ে দেওয়া, সেটা সবচেয়ে ভালো এখন পাই। আর তো সামাজিক ঘটনা, যেটা ফেরাতে তো আমি কাজ করেছি, খুব সিরিয়াসলি কাজ করেছি, সেই ধরনের ঘটনা হলে অবশ্যই ওই ধরনের ঘটনার দিকে আগে যাই।
এবং ফেরাতে কিন্তু দুটো পাশাপাশি গল্প চলেছে। আচ্ছা 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 একটা খুব সিরিয়াস গল্প, আর একটা হচ্ছে একজন গাঁজাখুরি লেখক, ওনার চোখ দিয়ে সেই ষড়যন্ত্র, যে কনস্পিরেসি থিওরিটা, আচ্ছা যে কোনো একটা রাষ্ট্র এগুলো বানিয়েছে বাইস, এই পাশাপাশি কিন্তু গল্পটা চলেছে। দুটো গল্প সাইমালটেনিয়াস। তো এই যে মানে কমিক্সের ব্যাপারটা, যেটা ছবি আঁকার ব্যাপারটা, তার জন্য কোন ধরনের সফটওয়্যার বা নাকি কাগজে কলমে, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বা কোনটা কখন ইউজ করেছেন? না, আমি তো পুরোনো লোক, আমি হাতে পেন্সিল স্কেচ আমি হাতে করি। আচ্ছা, পেন্সিল। কারণ পেন্সিল স্কেচটা আমার পেন ড্রাইভে করলেও আমি দেখেছি যে কাঠখোট্টা ভাব একটা আসে, আর আমরা তো সেই পরিমাণে অ্যাডভান্স ধানটা ব্যবহার করতে পারি না টেকনোলজিটা। তুমি যত অ্যাডভান্সই করো, তুমি দেখবে যে হাতে আঁকার সঙ্গে ডিজিটাল একদম অত্যাধুনিকেরও একটা বোঝা যায়, একটু তো ফারাক থাকে, বোঝা যায়। এই আজকেও যদি আমি ডিজনির প্রথম দিকের কাজগুলো দেখি আর এখনকার নতুন একটা কাজ দেখি, একদম নতুন ডিজনি প্রোডাকশনে, পার্থক্য কিন্তু বোঝা যায়। মানে একটা স্টিফনেস, একটু কাট কাট, সেই লাবণ্যটা আসে না। আমি পেন্সিল স্কেচটা প্রথমে করি, তারপরে সময় কমানোর জন্য ইঙ্কিং থেকে শুরু করি পেন ড্রাইভ, পেন ট্যাবলেটে। আচ্ছা, পেন ট্যাবলেটে শুরু করি, ফটোশপ 7 রংটা করি। আচ্ছা, মানে ওই পেন পেপার এবং মডার্ন যে যে সফটওয়্যার আছে, এগুলো মোটামুটি সবগুলোরই টাচ দিয়ে তারপরে একটা কাজ তৈরি হচ্ছে। হ্যাঁ, ছবি রঙিন করতে হলে পরে ডিজিটাল ছাড়া এখন রঙের যে রকম দাম, তারপর সেই পরিমাণ সেই রকম কাগজের দাম, সেটা আমি গরিব মানুষ, ওইটা সেই জন্য ডিজিটালে রং করি। এমনিতেও তো কি বলে, জল রঙের উপরে তো কিছু হয় না, কিন্তু ওই ডিজিটাল অনেক ফাঁকিবাজি চলে। আচ্ছা, এই যে বর্তমান সময়ে এআই এবং বর্তমানে গিবলি আর্ট একটা প্রচন্ড রকম ভাবে ভাইরাল হয়েছে আজকে কদিন আগে, এই ব্যাপারগুলো কি কোনো একটা জায়গাতে রিয়েল আর্টিস্ট যারা রয়েছে তাদের প্যাশনের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে কি কোনো ধরনের এফেক্ট পড়ছে? এফেক্ট তো এখন পড়ছে না, কিন্তু কিছু তো পড়বেই। এগুলো তো পৃথিবীতে যখন এক একটা আবিষ্কার হয়েছে, এক এক শ্রেণী, অনেক সময় কিছু শ্রেণী তো উঠেই গেছে। কালকে যখন একটা নৌকা চালাতো একটা লোক, স্টিমার যখন চলে এলো, ওর নৌকা থেকে উঠছে না, ব্রিজ যখন হয়ে বানিয়ে ফেলা হলো, স্টিমার গুলো কার্যকর হচ্ছে, ওইখানে যারা কাজ করতে বেকার হয়ে গেল। এফেক্ট তো কিছু হবেই, কিছু হবেই। যেমন বিশেষ করে হবে যা প্রকাশক মনে করেন যে অলঙ্করণ শিল্পী, প্রচ্ছদ শিল্পীকে পয়সা দেওয়ার দরকারটা না, অপচয়, ওরা এআইকে বলবে যে বানিয়ে দাও, দারুণ চমৎকার প্রচ্ছদ অলঙ্করণ তো হতেই পারে, সেটা হবেও। এর বিশেষ তো কিছু হবে না, মানে কিছু কাজ তো কমবেই। কেউ শৌখিন, কেউ কমিক্স করতে চাইবে, কিচ্ছু জানি না আমি ছবি আঁকা, কিচ্ছু দরকার হবে না। গল্পটা যদি বলে দিতে পারবা, গল্প এখন তৈরি করে ফেলা যায়, গল্প তৈরি করে ফেলা যায়, গল্প, গান সবই, কবিতাও লিখে দিচ্ছে কম্পিউটার। কিন্তু আমি তো তাও বলছি, শেষ পর্যন্ত কিছু মানুষ তাও নিজের হাতেই ছবি আঁকবে, নিজের নোট বইয়ে কবিতা লিখবে। তাহলে এই যে সবকিছুর মধ্যে এই যে এআই সবটা গ্রাস করে নিচ্ছে, এই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে কেউ যদি এটাকে প্রফেশন হিসাবে নিতে চায়, বা তার যদি এটাকে মানে পূর্ণাঙ্গ কাজ হিসেবে যদি এটাকে নিতে চায়, তখন তাকে আপনি কি অ্যাডভাইস দেবেন? মনে করুন একটা 15 বছরের বাচ্চা, সে ছবি আঁকতে ভালোবাসে, সে লিখতে ভালোবাসে, তো সে কমিক্স নিয়ে কাজ করতে চাইছে, তাকে কি পরামর্শ দেবেন? কি কি মেনে চলা উচিত? ও কাজটা এখনো পর্যন্ত কিন্তু সেই অবস্থায় যায়নি, ফলে এখনো নিজের যেটা ভালো লাগে সেটাই করবে। কিন্তু তৈরি থাকতে হবে যে নতুন টেকনোলজি, নতুন বিষয়ে চলে যাওয়ার মতো। যে আমি না খেয়ে মারা যাব ছবি আঁকি বলে, এটা এককালে ছিল ভালো একটা, মানে আমরা গল্প কবিতায় পড়েছি, আর্টিস্ট খেতে পারে না, সেটা এই আদর্শটা ওই জায়গায় নিয়ে গিয়ে আমার মনে হয় না খুব একটা মহান ব্যাপার। কারণ আমি অন্তত একটি লোককেও দেখিনি যে দারিদ্র খুব মহান, যার নিজের অবস্থা, ফিনান্সিয়াল অবস্থায় উন্নতি হয়েছে বলে সে খুব দুঃখিত, আমি আমার জীবনে কিন্তু আমি দেখিনি। পরে ওই যে উপন্যাসে আমরা পড়তাম, দারিদ্র মহান টহান, নিছক সান্ত্বনা ছাড়া কিছু নয়। নিজেকে এইভাবে তৈরি রাখতে হবে যে আমি ছবি আঁকবো, আমার মনের কাজটা আমি করব, কিন্তু যে কোনো চ্যালেঞ্জার আমি মোকাবেলা করতে থাকবো, সেটা একটা মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। আপনার 3-4টে কমিক্সের যে কথাগুলো বললেন, এই ছাড়াও এগুলো তো বেরিয়েছে, এছাড়া প্রচুর পত্র পত্রিকায় লিখেছেন, কাজ করেছেন,
ভবিষ্যতে আর কি কি প্যানেলে কাজ করার ইচ্ছে রয়েছে, নতুন কি কি মডিফিকেশন চাইছেন? নতুন মানে টিম যদি ভালো হয় অনেক কিছু কাজ করা যেতে পারে শুধু ত্রিপুরার উপরই। আচ্ছা, টিম বলতে এবার একটু যদি বিস্তারিত বলেন, টিমে কি কি প্রয়োজন? কমিক্স তো আসলে টিমের ব্যাপার, টিম ওয়ার্কের ব্যাপার। কমিক্স তো ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি না। আমরা যদিও কাজ করেছি বিভিন্ন সময়, যেমন রাজকাছাকের সময় প্রায় একার হাতে করেছি। আমার সঙ্গে ওই বাপি আশিস ছিলেন, ছবি টবি তুলে দিয়েছেন। কিন্তু কমিক্স তো এইভাবে করার মতো ব্যাপার না, কমিক্স ইন্ডাস্ট্রি লাগে। যেটা আমি কিছুটা তৈরি করতে পেরেছিলাম ফেরার সময়, যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে থেকেই, যে স্ক্রিপ্ট রাইটার লাগে দু একজন, তারপর যা যা লাগে প্রুফ রিডারই হোক বা ফটোগ্রাফার তো লাগেই, সবসময় লাগে। বিভিন্ন জায়গাগুলো আমরা রেখি করি, সেই যেগুলো সিনেমার যেভাবে চলে সেইভাবেই হয়। তারপরে ভালো সম্পাদক লাগে। আচ্ছা, যে আপনার একটা এমনি বইয়ের থেকে তো কমিক্সে অনেক বেশি খরচ ছাপানো, যে এটা নিয়ে যদি কোনো বিতর্ক হয়, কোনো আইনগতভাবে বন্ধ টন্ধ হয়ে যায় বইটা, এই ধাক্কাটা প্রকাশকে বিশাল একটা ধাক্কা দেবে। সেই জন্য একজন ভালো সম্পাদক, আইনজীবী সবই মোটামুটি দেখিয়ে কাজটা করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার বই মোটামুটি 8 থেকে 80 সবাই পড়ছে, কোন কোন বয়সের পাঠকদের কাছ থেকে বেশি প্রতিক্রিয়া পেয়েছেন? আমি যে পরশু দিনে এখানটা পড়লাম, মানে আর্ট কলেজে যে বক্তৃতাটা দিলাম, ছবি চলছিল আমার, লাস্টের দিকে আমার একটা ছবি ছিল সায়কা চাকের, শুধু একটা ছবি ছিল যে থ্যাংক ইউটা, আর বাকিটা অন্যদের কাজে, মানে এটা সৌজন্যের ব্যাপার আছে। সেখানে সামনের সারিতে বসেছিল এটা 5-6 বছরের পুচকে, ও বাবা মাইয়া, তিনজনেই দাঁড়িয়ে গেল একদম। রায়ের কাছে যখন এলো, রায়ের কাছে মানে নিজেদের লাভ দিয়ে দাঁড়িয়ে গেল। এটা একটা ভালো অভিজ্ঞতা আছে। তারপর অদ্ভুত সব অভিজ্ঞতা আছে। শীতকাল একবার প্রচন্ড, আমি বিজয় কুমার চৌমনি থেকে বাড়ির দিকে যাচ্ছি, একটা এইটুকু পুচকে বাচ্চাকে মা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে পুচকেটা বলতে শুরু করেছে কিছু একটা, বার্থডে হবে, নিমন্ত্রণ করবে, এই কাকুকে নিমন্ত্রণ করবো, ওই কাকুকে নিমন্ত্রণ করবো, রায় কাচাককে নিমন্ত্রণ করবো। আচ্ছা, আর মাটা একটা মাথার মধ্যে একটা চাটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, সারাদিন বসে বসে এইসব আজে বাজে জিনিস। ছেলেও বলে, বাবাও বলে, আজকে তোমাকে বাজি নিয়ে যাই। খুব দুঃখ লাগলো। মিশ্র প্রতিক্রিয়া এরকম আছে। বয়স্ক লোক থেকে, হ্যাঁ, আমার এটা না যে খুব বয়স্ক থেকে ছোট পর্যন্ত একটা ভালোবাসা আমি পেয়েছি। কখনো যেটা বলছিলেন তার আগের প্রশ্নের প্রসঙ্গে আর কি, যে কখনো আপনার তৈরি করা কমিক্স নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে? না, সেটা প্রথম থেকেই সাবধান থাকি। সেরকম বিতর্কিত কাজ কিছু করিনি, এবং বিতর্ক করে জনপ্রিয়তা অর্জন করার ইচ্ছেও আমার নেই। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করতে না করেছেন, তাই সেই বিষয়ে প্রশ্ন করব না। কিন্তু একটা প্রশ্ন আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, যে আপনাকে বরাবরই সামনে থেকে অথবা ফেসবুকে যখন দেখি, আপনি নিজেকে ভীষণ গম্ভীরভাবে নিজেকে প্লেস করতে পছন্দ করেন, কিন্তু আপনার জীবনে রসবোধ প্রচুর, এবং সেটা আপনার লেখার মধ্যে বারবার ফুটে আসে। এই রসবোধের রসদগুলো কোথায় খুঁজে পান? না, আমাকে কেন গম্ভীরভাবে সবাই, সেটা আমি জানি না। আমার একটা সমস্যা তো আছেই, যে ছবি তোলার সময় হাসা আমাদের পারিবারিক নিষেধ আছে। সেটাই এদান, সেটা দেখে বোধহয়। আর চেহারাটা তো আমার তৈরি না, গম্ভীর মনে করতে পারেন, তো আমিও সেটা ভেবে পাই না। আচ্ছা, আর এই হাসির রসদটা কি আশেপাশের যে ঘটনাগুলো ঘটে সেগুলোই যোগান দেয়, নাকি নিজের মধ্যে আরো প্রচুর রসবোধ রয়েছে যেটা মানে এখন আমাদের সামনে প্রকাশ করতে চাইছেন? না, সেটা স্বাভাবিক, এটা কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। মনে হয় হাসি মানে পুরো লাইফটাকে দেখলেই মনে হয় যে একটা ঠাট্টা তামাশার জায়গায়। পডকাস্টে আমরা একদম শেষ দিকে চলে এসেছি। এই মুহূর্তে যারা পডকাস্ট দেখছে তাদের উদ্দেশ্যে যদি আপনার তরফ থেকে কিছু বলতে চান, সেটা বলে আমরা আমাদের আজকে পডকাস্ট এখানে শেষ করব। অনেকক্ষণ বিরক্ত করলাম আপনাদের, কিরকম লাগলো বলতে পারবো না। সিদ্ধার্থ নিয়ে এলো, এবং কমিক্সের ইতিহাস ভবিষ্যৎ নিয়েই কিছু বলার ইচ্ছে ছিল, সেটা বললাম। কোনো জায়গায় যদি বিরক্ত বোধ করেন তো অনুগ্রহ করে মার্জনা করে দেবেন। আমার কাছে মনে হয় যে কমিক্সের পার্টটা নিয়ে যতটুকু আপনি বললেন, সেটা শুধুমাত্র কমিক্স আর্টিস্টও নয়, আমার মনে হয় যে আপনি একটা
চলতা ফিরতা উইকিপিডিয়া যদি বলি আর কি, মানে এত ইনফরমেশন বন্ধুরা যে আজকে আমরা জানতে পারলাম এই পডকাস্টের মাধ্যমে, আমার মনে হয়েছে যে এটা আমাকে নিজেকে অনেকটা সমৃদ্ধ করেছে। তার পাশাপাশি আপনারা যারা আসলে পুরোটাই স্মৃতির থেকে বলতে হয়েছে। কিছু কিছু তথ্যে মানে সাল তারিখ বা নাম টামে ভুল হয়ে যেতে পারে, অনিচ্ছাকৃত, এটা হওয়ার খুব একটা কথা নয়, কিন্তু দু একটা জায়গায় হতে পারে। একদমই তাই, একটু কারণ ভুল কি থাকলে এটা মার্জনা করে দেবেন। অলোকদা আমার স্যার চলে আসছিল, অলোকদা যখন এসেছিলেন এবং যখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম আর কি, কোনো কোনো জায়গায় আমরা খুঁজে পেয়েছি যে তথ্য হয়তো উইকিপিডিয়া থেকেও অলোকদার কাছে অনেক বেশি রয়েছে। তো সেই কারণে আমি সত্যি আজকে অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো কথা বলে, আড্ডা দিয়ে। আমি আশা করব পরবর্তীতে আমরা আবার এরকম কোনো একটা সেশনে বসবো যেখানে আপনি আবার এরকম ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবেন, আপনারা শুনবো আপনার কথা। আমরা বিদায় নিচ্ছি আজকে, এবং আপনাদের জন্য যেই ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তার পরের ভিডিওতে প্রকাশ হচ্ছে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকবেন সবাই, নমস্কার। আমাদের আজকের কুইজের প্রশ্ন, অলোকদা তার যে দ্বিতীয় বইটি রচনা করেছিলেন সেই বইটির নাম কি? উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন।